আগামীকাল দেশে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। তবে করোনার কারণে এবারও ঈদের জামাত পড়তে হবে মসজিদে। সংক্রমণ রোধে বাসা থেকে অজু করে মাস্ক পরে মসজিদে আসতে হবে। কোলাকুলি ও হাত মেলানো যাবে না। ঈদের জামাত আয়োজনে মসজিদগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা মানতে হবে। প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায়। দর্শক, ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী জুলহাস কবির। এমনই শুনশান নীরবতা জাতীয় ঈদগাহ জুড়ে। করোনা মহামারীর কারণে গত দুটি ঈদের মতো এবারও ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন না মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। জীবাণুনাশক দিয়ে প্রতিটি ফ্লোর পরিষ্কার করেছেন মসজিদের খাদেমেরা। মুসল্লিদেরকে বলা হয়েছে যে মাস্ক পরিধান করবেন, জায়নামাজ নিয়ে আসবেন, সম্ভব হলে উজু করে তারা আসবেন। এছাড়াও মসজিদে উজু করার জন্য যে ব্যবস্থা আছে সেখানে পর্যাপ্ত স্যানিটাইজার থাকবে, সাবান থাকবে হাত ধোয়ার জন্য। বাইরে বেসিন রাখা হয়েছে, মুসল্লিরা প্রবেশের পর তারা জীবাণুমুক্ত করার জন্য তাদের হাত ধুয়ে আসতে পারবেন। সকাল 7টায় প্রথম জামাতের পর সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 অনুষ্ঠিত হবে আরও 4টি জামাত। যেহেতু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার বাইরে ঈদগাহের পরিবর্তে মসজিদে জামাত আদায় করা হবে, সেজন্য এখানে পরপর 5টি জামাতের আয়োজন করা হয়েছে। এবং ঢাকার অন্যান্য মসজিদগুলিতেও যেখানে একাধিক জামাত আদায় করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে 2টি, বড়কাট্টা মাদ্রাসা মসজিদ, লালবাগ শাহী মসজিদে 1টি, নবাবগঞ্জ বড় মসজিদ ও ছাপড়া মসজিদে 3টি, আজিমপুর কবরস্থান মসজিদে 4টি করে ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। মিরপুর দারুস সালাম, লালকুঠির বড় মসজিদ, ধানমন্ডি তাকুয়া মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান ও ঈদগাহ মাঠ মসজিদ এবং সোবানবাগ জামে মসজিদে 1টি করে জামাত অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার তারা মসজিদ, নিমতলী ছাতা মসজিদ, আগামসি লেন জামে মসজিদ এবং বায়তুল মামুর জামে মসজিদে 2টি ও রায় সাহেব বাজার জামে মসজিদে 1টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে 3টি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে 1টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবার সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনা না মানলে আইন শৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে। জুলহাস কবির, RTV, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা 7:15 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এর আগে গতকাল এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে করোনা মোকাবেলায় মাস্ক পরতে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন এবং দেশে ও দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা ভাইরাস মহামারীর এই দুঃসময়ে ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশে দেশের বাইরে যারা অবস্থান করছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার একটা অনুরোধ, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা নিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। স্বজনদের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রাজধানীর অন্যান্য বাস টার্মিনালের মতো গাবতলীতেও আছে ঘরমুখো মানুষের চাপ। সরকারি আদেশ উপেক্ষা করে গাবতলী ও চিটাগাং রোড থেকে চলাচল করেছে গণপরিবহন। এদিকে শেষ সময়ে এসে কিছুটা কমলেও এখনও যাত্রী চাপ আছে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির কিছুটা চাপ থাকলেও নেই যানজট। দেখুন সাকিবুর রহমানের রিপোর্ট। দূরপাল্লার যাতায়াত ও গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তির পাশাপাশি কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঘরে ফিরছে মানুষ। ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস এমনকি লেগুনাতে উঠেও দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন লোকজন।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলী ও চিটাগাং রোড থেকে বিভিন্ন জেলার দিকে গণপরিবহন ছেড়ে যেতে থাকে। স্বাস্থ্যবিধি মানা না হলেও বাস চলায় খুশি যাত্রীরা। সব চলে, অথচ গণপরিবহন এটা বন্ধ করে দিচ্ছে। মানুষ তো গেছেই, এটা এক ধরনের সরকারের ব্যর্থতা। 1 মাস পরে বাইরেছি, এখন তো মনে করেন আমাদের বাড়ি ঘরে অবস্থা খুব খারাপ, এই জন্য আমরা রোডে বাইরে গেছি। বাসটা আটকায় রেখে জনগণ এটা মানে ভোগান্তিতে ফেলাইছে। এই অনেক সুবিধা হয়েছে, কারণ যাত্রাবাড়িতে 1000 টাকা চাই আপনার চাঁদপুরে। বাসা যাইতে হইব না, ঈদ করতে হইব না। সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বাস চালানোয় পুলিশ মামলা দিতে শুরু করে, তবে যাত্রীদের চাপে এক সময় সবকিছু ভেস্তে যায়। সাধ্যমতো আমরা মামলা দিচ্ছি, যেহেতু মাস পয়েন্ট। এখন যদি আমরা গাড়ি আটকে রাখি তাহলে ঈদের যে অন্যান্য গাড়িগুলো আমরা পাস করতে পারবো না। এদিকে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে শেষ সময়ে এসে ভিড় কিছুটা কমলেও এখনও যাত্রীদের চাপ আছে। বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গে 21 জেলার যাত্রীদের ঢল নামে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বুধবার থেকে চাপ কিছুটা কম। যাবো গ্রামের বাড়িতে নড়াইলে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য। একদিন উত্তরাতে ছিলাম, তো বাপ মায়ের সাথে দেখা করার জন্য যাচ্ছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির কিছুটা চাপ থাকলেও গাড়ির লাইন নেই। তবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছেন অনেকে। তবে বরাবরের মতো স্বাস্থ্যবিধি মানার তাগিদ ছিল না তেমন কারো মধ্যে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে শেষ সময়ে এসে কিছুটা কমলেও এখনও যাত্রীর চাপ রয়েছে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে। সকাল থেকেই শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের 21 জেলার যাত্রীদের ঢল নেমেছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ চাপ কিছুটা কম। অন্যদিকে পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে গতকাল থেকেই চাপ কিছুটা কম। সকাল থেকেও ঘাটে এবং ঘাটের আশপাশের এলাকায় একই পরিস্থিতি বিরাজ করছে। এদিকে আজও থেমে নেই সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ কিছুটা থাকলেও নেই যানজট। যানবাহনের বাড়তি চাপ আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভেঙে ভেঙে বাড়ি ফিরছে অনেকেই। তাদের অনেকের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার কোনো তাগিদ। দর্শক, মুন্সিগঞ্জে শিমুলিয়া ঘাটে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, আগামীকাল তো পবিত্র ঈদ উল ফিতর, আর চান্দ্রাতে এসে তো যাত্রীর চাপ কেমন দেখছেন সেখানে, আর ফেরি চলাচলের পরিস্থিতি এবং মানুষের পারাপারের অবস্থা সম্পর্কেও জানাবেন আমাদের। আফসানা, কিছুক্ষণ আগে আপনি জানেন যে আসলে বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন যদিও এখানে বন্ধ আছে বৃষ্টি, যার কারণে এই ঈদে বাড়ি যাত্রা আজকের দিনটি একটু স্বস্তি মিলেছে আমি বলতে পারবো। কিন্তু মানুষের যে উপচে পড়া স্রোত ছিল গতকাল পর্যন্ত, সেই স্রোত কিন্তু আজকে নেই। কিছুক্ষণ আগে ইফতার সেরেছে মানুষ। এখন আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে আমার পিছনে আসলে দুটি ফেরি, একটা হচ্ছে 4 নম্বর ঘাট আর একটা হচ্ছে 2 নম্বর ঘাট, দুটি ঘাটেই কিন্তু দুটি ফেরি দাঁড়ানো এবং মানুষ কিন্তু ওই ফেরিতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে এই ফেরিটি 4 নম্বর ঘাটে যে ফেরিটা আছে ফেরিটি ভরে গিয়েছে, যার কারণে আবার সেখান থেকে অনেকেই ফিরে আসছে ঠিক 2 নম্বর ঘাটে যে ফেরিটি লাগানো আছে সেটিতে ওঠার জন্য। এই হচ্ছে এখানকার চিত্র। তবে যে বিষয়টি বলবো যে এখানে গতকাল পর্যন্ত যেই স্রোত ছিল সেই স্রোতটি কিন্তু আজকে নেই। অনেকটা স্বস্তির মধ্যে মানুষ পারাপার হচ্ছে। তবে স্বাস্থ্যবিধির কথা যদি বলি, যে করোনার যে ভয়াবহতার মধ্যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু পুরোপুরি উপেক্ষিত। আমরা দেখতে পাচ্ছি গরম কমে গেছে, যার কারণে মানুষের মুখেও মাস্ক নেই এবং বলা চলে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক আমরা দেখতে পাইনি এবং তারা অনেকটাই একেবারে বলা চলে যে করোনার যে ভয়াবহতা সেটি মনে হয় যেন একেবারে ভুলেই গেছে, যে কোনো করোনার যে ভয়াবহতা দেশে চলছে ওরকম কোনো অবস্থা আমি এখানে লক্ষ্য করিনি। অনেককে জিজ্ঞেস করেছি, তারা আসলে বাড়ি যাওয়াটাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তো আসলে এই ছিল আসলে এখানকার সর্বশেষ তথ্য আমার কাছে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাখ লাখ মানুষের ঈদ যাত্রা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সরকারের আরো কঠোর হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে যেভাবে কুম্ভ পূজার কারণে অতিমাত্রায় করোনা ছড়িয়েছে, তেমন অবস্থা বাংলাদেশেরও হতে পারে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। অন্য স্বাভাবিক সময়ে যেভাবে গাদাগাদি করে মানুষ ঈদের ছুটিতে বাড়িতে যেত, সে একই রকম চিত্র এবারও। করোনা সংক্রমণের ভয়, লকডাউন কিংবা সরকারি বিধিনিষেধ, কোনো কিছুকেই তোয়াক্কা করেনি এসব মানুষ। এরকম লাখো মানুষের ঢল দেখা গেছে নৌ ও সড়ক পথে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে লাখো মানুষের অংশগ্রহণে কুম্ভ পূজার খেসারত দিচ্ছে দেশটির সাধারণ মানুষ। বাংলাদেশে এমন পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লাখ লাখ মানুষ, এটা সামনে আরো ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিবে। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে তাণ্ডব, এবং আমরা ভয় পাচ্ছি সেটা আমাদের দেশেও আসে কিনা। এখান থেকে যে লোকগুলি যাচ্ছে তারা কিন্তু নিজ নিজ গ্রামের বা এলাকার শান্ত পরিবেশের মধ্যে এই ভাইরাসটা নিয়ে যাচ্ছেন। বাস বন্ধ করে দিলাম, বাস বন্ধ করে দিলে ট্রাকে চলে যাচ্ছে, তারপরে অন্যান্য যত যানবাহন আছে সবগুলোতে যাচ্ছে। তো এখন এটা কি ধরনের ম্যানেজমেন্ট বলেন? এতে কিন্তু সংক্রমণ হার বেড়ে যাবে। এরা যাবেই, এটা মেনে নিয়েই আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে লকডাউনের স্বাস্থ্য কম্পোনেন্ট, সেদিকে বেশি নজর দিতে হবে। করোনার ভারতীয় ধরন নিয়ে উদ্বেগের পাশাপাশি মের তৃতীয় সপ্তাহে আরেকটি ঢেউ আসার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই মাসে 27-28 তারিখের দিকে একটা রাইজ হবে আর কি। কারণ এতগুলা লোক গেল, এতগুলা লোক আসলো। হ্যাঁ, এই যে ঢাকা টাউন তো হলো করোনা ভাইরাসের সূতিকাগার। যশোর দিয়ে, খুলনা দিয়ে, দিনাজপুর দিয়ে, হ্যাঁ, এদিক দিয়ে আসবে। ওখানকার আইসোলেশন ব্যবস্থা করতে হবে, ওখানকার হসপিটালের অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা করতে হবে, আইসিইউ এর ব্যবস্থা করতে হবে, এগুলো করতে হবে আর কি। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা কিন্তু এই স্ট্রেন যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেটা কোনোভাবেই সামাল দিতে পারবে না। করোনার জন্য যে ব্যাপক ভিত্তিক অবকাঠামো দরকার, সেটারও কিন্তু অপ্রতুলতা রয়েছে। সুতরাং রোগের চিকিৎসা না, রোগ যাতে না হয়, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, গত বছর ঈদ উল ফিতরের পর করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় এবারও একই পরিস্থিতি দেখা দিলে তা সামলানো কঠিন হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। প্রায় সব মার্কেটেই মানুষের উপচে পড়া ভিড়। করোনার স্বাস্থ্য ঝুঁকি থাকলেও ঈদে নতুন পোশাক, জুতো ও প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষ শপিং মলে ছুটছেন। মার্কেটগুলোতে পুরো দমে এখন ঈদ উৎসবের আমেজ। অনেকেই আগে কেনাকাটা না করে চাঁদ রাতে শপিং করছেন। অনেকে আবার বলছেন ঈদের আগের দিন দোকানে ভিড় কম থাকবে, সেই কারণে মার্কেটে এসেছেন। বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখে মাস্ক থাকলেও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। ঈদের পর আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ঝুঁকি নিয়ে বাড়ি ফেরাদের নিরাপদে ঢাকার ফেরানোর চিন্তা কথাও জানান তিনি। আরো 1 সপ্তাহ এটাকে বাড়ানো যায় কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। মাস্ক পরানোর যে বিষয়টি, এটি আইনে যদি আমরা একটু সংশোধন আনতে পারি যে এই দায়িত্বটা পুলিশকে দেওয়ার জন্য, মোবাইল কোর্টের মাধ্যমে, হ্যাঁ, যেটা আছে প্রশাসনের মাধ্যমে, সেটা করতে গেলে তো আমরা বেশি মোবাইল কোর্ট তৈরি করতে পারি না এক একটা এলাকা। কিন্তু আমাদের দেখা যাচ্ছে 90% লোক মাস্ক পরছে, 10% এই যে পড়ছে না, অবহেলা করছে, বিশেষ করে সিটি কর্পোরেশন, তারপরে জেলা শহরগুলো এবং পৌরসভাতে। হ্যাঁ, এইখানে আমাদের বাধ্যতামূলকভাবে মাস্কটা আমাদের পড়াতে হবে, কারণ এই সমস্ত জায়গায় সংক্রমণ সবচেয়ে বেশি। এবার যেভাবে চলে গেল, তাদের আসার সময়টা যেন করে সেফলি তারা যাতে আসতে পারে, সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। এই যে মাস্ক পরাতে নিশ্চিত করতে পারি শতভাগ, এটা আমাদের করতেই হবে, এটা সারা বিশ্ব করছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ হয়েছে কাতার, আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া সহ আরো বেশ কিছু দেশে। এসব জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রতিনিধিদের তথ্যছবিতে দেশে দেশে ঈদ জামাতের খবর জানাচ্ছেন মোজাহিদ হাসান। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর এসেছে আনন্দের মুহূর্ত। দ্বিতীয় বছরের মতো করোনা বাস্তবতায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন ঈদ জামাতে। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ঈদের প্রধান জামাত হয় সকাল 6টায়। বিশেষ অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজে ইমামতি করেন গ্র্যান্ড ইমাম শেখ সালে আল হুমাইদ। লকডাউন নেই এবং আমরা আত্মীয় স্বজনের সাথে মিলিত হতে পারছি,
এবং একে অপরের সাথে দেখা করতে পারছি। দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। স্থানীয় সময় ভোর 5:20 সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধীরা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেয় মুসল্লিরা। এই প্রথম ঈদের নামাজ পড়লাম ওই দিক থেকে খুবই ভালো লাগতেছে। স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এবার ঈদের যে জামাত অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ হয়েছে। প্রতি বছরের মতো এবারও কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদে প্রায় 30,000 প্রবাসী ঈদের নামাজ আদায় করেন। আমরা আজকে ঈদের দিনে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করছি। কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই করোনার পরিস্থিতি তো আমাদেরকে নামাজ পড়ার জন্য অনুমতি দিচ্ছে। দেশবাসী সবাইকে জানাই ঈদ মোবারক। মালয়েশিয়ার মসজিদগুলোতেও হয়েছে ঈদের জামাত। লকডাউনের মধ্যেও কুয়ালালামপুরের কোতারায় ঈদ জামাতে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় সকাল 6টায় সবচেয়ে বড় ঈদ জামাত হয় আল বারাহা ঈদগাহে। ভোর 5:05 ঈদ জামাত হয়েছে কাতারেও। প্রবাসী যারা আছে এবং দেশে যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি ঈদ জামাতে মুসল্লিদের চাওয়া মহামারী ও জুলুম নিপীড়ন মুক্ত হোক বিশ্ব। ফিলিস্তিনি মুসলমানদের জন্য ছিল বিশেষ দোয়া। মুজাহিদ আহসান, RTV। পবিত্র ঈদ উল ফিতরে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তার বাসভবনে RTVকে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। এয়ার বাদলের রিপোর্ট। করোনা মহামারীতে লকডাউনের মধ্যে সরকারের বিধিনিষেধ সত্ত্বেও পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন উপায়ে ঢাকা ছেড়েছেন মানুষ। এ কারণে রাজধানী অনেকটাই ফাঁকা। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ বাসাবাড়ি ছেড়ে গ্রামে যাওয়ায় চুরি ডাকাতির আশঙ্কা বেড়ে যায় রাজধানীতে। এ কারণে রাজধানী জুড়েই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা খালি হলে পুলিশ তো রয়েছে। ঢাকার নিরাপত্তার জন্য আমাদের ডিএমপি কমিশনার যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন। প্রতিবারের মতন ঢাকাকে যাতে নিরাপত্তা চাদরে তিনি ঢেকে রেখেছেন। আমরা মনে করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমরা মনে করি। রাজধানীর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থায় থাকবেন বলেও জানান তিনি। আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য যারা কাজ করে যাচ্ছেন, যারা সব সময় অতন্ত্র প্রহরীর মতন যারা সেবা দিয়ে যাচ্ছেন, তারা রয়েছেন। আমি মনে করি প্রতিবারের মতন এই ঈদও সুন্দরভাবে সবাই আনন্দের সঙ্গে উপভোগ করবেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরা সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ যেন মাস্ক পরা ছাড়া না বের হন। AR বাদল, RTV, ঢাকা। তাহলেই আমরা এই কোভিডের রোজার শেষ সময়েও রাজধানীর ইফতারের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। ভাজাপোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও সেদিকেই তাদের ঝোঁক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বয়স্ক ও শিশুদের রোজা রাখায় তরল খাবারে গুরুত্ব দেওয়া জরুরি। দেখুন আশিকুর আলম রিপোর্ট। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে দোকানে ইফতার বেচাকেনার নির্দেশনা আছে সরকারের, তবে তা অনেকেই মানছেন না। রোজার শেষ দিকে তাই নানা অজুহাতে ইফতারের দোকানে ভিড় করছেন ক্রেতারা। বুট, ছোলা, বেগুন, পেঁয়াজুনি সবাই হালকা কম বেশি সবাই খাওয়া দাওয়াটা করে। তারপর আমাদের সবাই সতর্ক থাকা উচিত। জাস্ট ঘরে বাচ্চারা আছে তো সেই জন্য আমরা ঘরের খানা খাই তো এক দিন আর কি ছুটি পেয়েছি অফিসের, তো বললো চলো বাবা যাই নিয়ে আসি, এই হিসাবে আজকে আসছি আমরা নিতে। আর সারাদিন রোজা রাখায় পাকস্থলী খুব ক্ষুধার্ত ও দুর্বল থাকে, তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রমজানে শিশু ও বয়স্কদের রোজা রাখায় তরল খাবার গ্রহণে গুরুত্ব দেওয়া জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশু ও বয়স্কদের নানা রকম স্বাস্থ্য জটিলতাও দেখা দিতে পারে। রমজানে প্রতিটি পরিবারে প্রাপ্ত বয়স্কদের সাথে বয়স্করা এবং শিশু কিশোররাও রোজা রেখে থাকেন। তাই পরিবারে যারা রয়েছেন রমজানে ইফতার এবং সেহরিতে যারা বয়স্ক রয়েছেন এবং যারা শিশু কিশোর রয়েছেন তারা রোজা রাখলে তাদের খাদ্য চাহিদা এবং পুষ্টির উপাদানের প্রতি একটু সচেতন থাকতে হবে। গত 1 বছর প্যান্ডেমিক টাইমে দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছি আমরা। এই গান গেয়ে আমরা স্বাগত জানাই
পবিত্র ঈদ উল ফিতরকে আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসী সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, স্মরণ করছি মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি স্মরণ করছি 75 সালের 15ই আগস্টের কাল রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ আমার মুক্তিযোদ্ধা চাচা শেখ আবু নাসের এবং অন্যান্য শহীদদেরকে। প্রিয় দেশবাসী, বিগত 1 বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-19 নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পন্ন এই ভাইরাস একদিকে যেমন অগণিত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে ক্ষতি সাধন করছে মানুষের জীবন জীবিকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে এই ভাইরাস। গত বছর শেষ দিকে যখন বিশ্বব্যাপী সংক্রমণ অনেকটা কমতে শুরু করেছিল, তখন সকলের সঙ্গে আমরাও আশান্বিত হয়েছিলাম যে বিশ্ববাসী বুঝি এই মরণঘাতী ভাইরাস থেকে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে দ্বিতীয় ঢেউ আমাদের সকল পরিকল্পনা ও প্রত্যাশাকে নস্যাৎ করে দেয়। মানুষের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, কাজেই জনসমাগম এড়াতে না পারলে এ রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এ কারণে কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকানপাট, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে। এই কারণে গণপরিবহন চলাচলের উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদ উল ফিতর উদযাপন করতে হচ্ছে। আমরা ঈদ উদযাপন করব তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের প্রতি অনুরোধ, আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। অনেকের কোনো বাহ্যিক লঙ্ঘন না থাকায় আপনি বুঝতে পারবেন না যে আপনার পাশের ব্যক্তিটি করোনা ভাইরাস বহন করছে। এর ফলে আপনি যেমন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো। এই ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বছর মতো এবছরও ঈদগাহ ময়দান ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে। আসুন আমরা সবাই যে যেখানে আছি সেখানে থেকেই ঈদের আনন্দ উপভোগ করি। বিত্তবান যারা আছে বা যাদের সামর্থ্য আছে তাদের প্রতি অনুরোধ, এই দুঃসময় আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সাহায্য হয়তো একটা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। দেখবেন তাদের হাসি মুখ আপনার হৃদয় মনকেও পরিপূর্ণ করে তুলবে ঈদের আনন্দে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। আমরা যেন এই কর্তব্য ভুলে না যাই। বাংলার কবি কামিনী রায় বলেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। প্রিয় দেশবাসী, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ কয়েকটি পেশার কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে কোভিড-19 রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আবার আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ কেন্দ্রীয় ও মাঠ
প্রশাসনের কর্মকর্তাবৃন্দ লকডাউন বা চলাচলের বিধিনিষেধ বলবৎ করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রাণ সামগ্রী বিতরণ সহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সংবাদকর্মীগণ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে সংবাদ পরিবেশনের কাজ করে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বহু স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারী প্রাণ হারিয়েছেন। এছাড়া গত 1 বছর আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমি সকলের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা যেমন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি, তেমনি আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছি। গত মাসে মহাখালী ডিএনসিসি মার্কেটে 2000 শয্যার কেবিন 19 হাসপাতাল স্থাপন করা হয়েছে। গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 6166 জন ডাক্তার, 5054 জন নার্স এবং প্রায় 4500 অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলো সহ দেশের 130টি সরকারি হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। কাজে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। পাশাপাশি যথাসম্ভব ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সেই সাথে সাথে আপনারা নিজেরা গরম পানির ভাপ নিতে পারেন। প্রিয় দেশবাসী, সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই আমরা গণটিকাকরণ কার্যক্রম শুরু করেছি। আপনারা জেনেছেন ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছি। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাব। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শিগগিরই দেশে টিকা আনতে শুরু করবে। তাছাড়া দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, প্রাণঘাতী করোনা ভাইরাস শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এই ভাইরাস বিশ্ব অর্থনীতিতে বিপর্যস্ত করে ফেলেছে। সংক্রমণ এড়াতে লকডাউন বা সাধারণ ছুটি বলবৎ করতে হয়েছে। আমরা গত বছর একটানা 2 মাসেরও বেশি সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত মাসের 5 তারিখ থেকে পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করা হয়েছে। এর ফলে অগণিত মানুষের রুটিরুজির উপর আঘাত এসেছে, কিন্তু এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। কারণ আমাদের স্মরণ রাখতে হবে, প্রতিটি দেশেরই স্বাস্থ্য অবকাঠামোর একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। হঠাৎ করে দ্রুত গতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না। তবে আমরা জীবন ও জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর থেকে চলতি মাস পর্যন্ত সর্বমোট 1,29,613 কোটি টাকার সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 15 দিনা প্যাকেজের আওতায় 21টি খাতে সর্বমোট 1,21,353 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আর অনুদান বাবদ 8,260 কোটি টাকারও বেশি টাকা বিতরণ করা হয়েছে। গত বছর সাময়িক কর্মহীন 36,50,000 মানুষকে 2,500 টাকা করে মোট 912 কোটি 50 লাখ টাকা দেওয়া হয়েছে। এবছরও সমসংখ্যক মানুষকে একই হারে 912 কোটি 50 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় 607 কোটি টাকা বিতরণ করেছে। দিনমজুর, পরিবহন শ্রমিক, সাধারণ শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকগণ, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ইত্যাদি পেশার মানুষজন এই সহায়তা কর্মসূচির আওতায় এসেছেন। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 65,694 ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 53। দর্শক, এতক্ষণ বিটিভির সৌজন্যে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক।